জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড, 10ই অগ্রহায়ণ 1348 মঙ্গলবার, ইংরেজি 25শে নভেম্বর 1941 সাল। রাত্রির শেষ জাম। পদ্মাচরের আশ্রমভূমি এখনো নিদ্রিত। বকুল গাছ ও বাপলা গাছগুলি নির্বাক প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। সারা রাত্রির শেষে স্নাত ধরিত্রী মৌন যোগাসনে বসে কার ধ্যান করছে কে জানে। তাঁরই কাছে তো সবাই ছোটে, সবাই তাঁর পায়ের তলায় এসে জোটে। এর কোনো দিন ক্ষণ নেই। অবিরত অবিশ্রান্ত চলেছে মানবাত্মার এই চিরন্তন অভিসার। দরদীর কাছে, মরমীর কাছে, প্রজ্ঞান ও ঘন প্রেমময়ের কাছে তাই মানুষের ভিড় লেগেই থাকে। তিনি চির অতন্দ্র, আর নিরন্তর চলে তাঁর অজস্র সুধাবর্ষণ। আজ তপবনের শিক্ষক বৃন্দ এসেছেন। শিক্ষা সম্বন্ধে শুরু হলো তাঁর অমৃত বাণী। আদর্শকে ধরে ইনস্টিংগুলিকে বাস্তবে মূর্ত করে তোলাই শিক্ষা। নগেনদা বললেন, ছেলেপেলের ইনস্টিংক্ট, সহজাত সংস্কার বোঝা যাবে কি করে? শ্রী ঠাকুর বললেন, ছেলেপেলেদের ইনস্টিংক্ট, সহজাত সংস্কার বোঝা কঠিন কিছু নয়। হেরিডিটি কনসিডার করতে হয়, অর্থাৎ বংশগতি বিবেচনা করতে হয়। খেলাধুলার মধ্য দিয়ে লক্ষ্য করতে হয় কার কোন দিকে ঝোঁক দেখতে হয়। খেলার সাথীর সঙ্গে আনগার্ডেড মোমেন্ট, এই অসতর্ক মুহূর্তে ব্যবহার কেমন করে সেদিকে খেয়াল রাখতে হয়, এই সবের মধ্য দিয়ে ধরা যায়। আর সেই অনুযায়ী নার্চার দিতে হয়, উদ্দীপ্ত করতে হয়, অ্যাক্টিভ করতে হয়। জেলের ছেলের কাছে জালের উপমা দিতে হয়, কোমরের ছেলের কাছে হাঁড়ি পাতিলের কথা বলতে হয়। ক্লাসে অনেক ছেলে থাকে, তাদের বংশানুক্রমিকতা ও পরিবেশ বুঝে এমন একটা কমন ধরন বের করতে হয় যেটা সকলেরই মনে ও মাথায় ধরে। তাছাড়া আবার রকমারি ধরনই বলা লাগে, যাতে বিভিন্ন দল এর ছাত্ররা স্পেসিফিক নার্চার বিশিষ্ট পোষণ পায়। আর যদি ডেমনস্ট্রেটিভ ডেলিভারি, প্রদর্শনযোগ্য পরিবেশন রকম করে, অর্থাৎ একটা থিয়েট্রিক্যাল পারফরমেন্স, নাট্যাভিনয়ের মতো করে তাদের কাছে প্রত্যক্ষ করে দিতে পারো, আরও ভালো। সহজাত সংস্কারগুলিকে পোষণ দিয়ে, অধিগমন অনুরাগী করে প্রত্যেকটি জানাকে সার্থক করে তোলে। ছাত্রের ভিতর এমনতর অ্যাক্টিভ অ্যাডজাস্টমেন্ট, সক্রিয় সঙ্গতি এনে দেওয়াই শিক্ষকের প্রকৃত কাজ। সমস্ত জীবন চলনাকে কতগুলি কর্মের গ্রুপে, অর্থাৎ শ্রেণীতে ভাগ করে নিতে হয়। পাঠ্যপুস্তকও সেই অনুযায়ী কর্মের ভিতর দিয়ে পড়িয়ে দিতে হয়। ওই উদ্দেশ্যে পূরণ করতে হয়, এমনতর করে নূতন ধরনের বই লিখতে হয়।
ছেলেপেলেরা কোন সময় পড়াশোনা ইচ্ছুক থাক আর না থাক, প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি বাস্তব কর্ম থাকলে মুহূর্তে তাদের মনোভাব রেডি করে নেওয়া যায়। ছেলে যে পারে না এমনভাবে কিছুতে ঢোকাতে নেই। শিক্ষকের একটা কেয়ারলেস রিমার্ক, অসতর্ক উক্তি ছেলের মাথা খেয়ে দিতে পারে। কাজেই কর্মে ব্যবহারে পড়াশোনায় ছাত্রের একটু উন্নতি দেখলেই তা পাবলিসিটি করতে হয়, অর্থাৎ প্রচার করতে হয়, অ্যাপ্রিসিয়েট করতে হয়, তারিফ করতে হয়। ওতে এনকারেজ বাড়ে, উৎসাহ বাড়ে এবং বাহবার লোভে আরও লেগে পড়ে। গ্রেটেস্ট ডিসকোয়ালিফিকেশন অফ এ টিচার, শিক্ষকের প্রধান দোষ হলো আর একজন শিক্ষককে ডাউন করা বা খাটো করা। আইডিয়ালকে মাঝখানে রেখে প্রত্যেক টিচার, শিক্ষক প্রত্যেক টিচারের মনোভাবে এমনভাবে অন্তরাশী হবে যে 15 জন টিচার যেন আলাদা আলাদা নয়, সবাই মিলে যেন এক এক টিচার। ছাত্ররা যতজনের কাছেই পড়ুক মনে হবে একজনের কাছেই পড়ছে। একটা ছাত্র কোনো একজন শিক্ষকের ইন্টারেস্ট অন্তরাশী হতে গেলে সব টিচারে শিক্ষককে অন্তরাশী না হয়ে পারবে না। শিক্ষকদের মনে রাখতে হবে যে ইনডমিটেবল অ্যাক্টিভ আর্চ টু ফুলফিল দি আইডিয়াল বিলাভড, অর্থাৎ প্রিয় পরমকে পরিপূরণের অদম্য সক্রিয় আকুতি হচ্ছে ফান্ডামেন্টাল নিউক্লিয়াস অব ম্যান বিল্ডিং, নেশন বিল্ডিং, মানুষ গঠন ও জাতি গঠনের মূল ও প্রাণ কেন্দ্র। আরও স্মরণ রাখতে হবে যে কড়ামুখর পড়া হবে না, কিন্তু পড়ামুখর করা নয়। বিমলদা বললেন, কি কি কর্মের আয়োজন করা হয় যায়? ঠাকুর বললেন, আমার মনে হয় কৃষিকেই করতে হয় মূল ভিত। সেই সঙ্গে থাকবে কার্পেন্টারি, ছুতরের কাজ, কামারশালার কাজ, বাঁশ ও বেতের কাজ, দর্জির কাজ, বয়ন শিল্প, অঙ্কন শিল্প, রাজমিস্ত্রির কাজ ইত্যাদি। উইথ এ ভিউ টু ডেমনস্ট্রেটেড ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি উইথ ম্যাথমেটিক্যালি অ্যাকুরেসি অ্যান্ড অ্যারিস্টিক স্কিল, গাণিতিক অভ্রান্ততা ও শিল্প ও সৌন্দর্য বোধজাত কুশলতা নিয়ে পদার্থবিদ্যার রসায়নের সাথে বোধায়িত করবার জন্যে সমস্ত কাজের ভিতর দিয়ে দেখতে হয় দক্ষতা গো করছে কিনা, অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে কিনা, কত কম সময়ে কত বিউটিফুললি অ্যান্ড প্রফিটেবল আউটপুট, সুন্দর ও লাভজনক উৎপাদন করছে কিনা। ঠাকুর বললেন, অর্জনে পটু সাশ্রয়ী কাজে সুন্দরে সমাপন, এই দেখে তুই বুঝবি লোকের দক্ষতা কেমন। গতানুগতিকভাবে কতগুলি কাজের প্রবর্তন করলেই যে হবে তা নয়। শিক্ষকের যদি অনুসন্ধিৎসু গবেষণার মুখর সক্রিয় মনোবৃত্তি থাকে তবে একঘেয়েমি ভেঙে যায়, ছাত্রের শেখার আকুতি বাড়ে। আলোচনার স্রোত চলছে, সবাই মন্ত্রমুগ্ধের মতো তাঁর কথাগুলি শুনছেন। মাঝে মাঝে একাধটা প্রশ্ন করা হচ্ছে। পূর্ব আলোচনার সূত্র ধরে প্রশ্ন করা হলো, আপনি শিক্ষার মধ্যে কৃষি, কাঠের কাজ, কামারশালার কাজ, বয়ন, রাজমিস্ত্রি কাজ, বেত ও বাঁশের কাজ, নানা প্রকার কুটির শিল্প ইত্যাদি অবশ্য শিক্ষণীয় হিসাবে প্রবর্তন করতে চেয়েছেন। জীবিকা হিসাবে এসব যদি গ্রহণ না করি এত শিখে লাভ কি? ঠাকুর বললেন, এই ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিজ at each with ইলেকট্রিক স্পিড, মৌলিক কাজগুলি সহজ বিদ্যুৎ গতিতে করার অভ্যাস থাকলে তোমার আর বেকার হতে হবে না। সংশ্লিষ্ট যে কোনো কাজ আরম্ভ করতে পারবে, তোমাকে এসব কাজে কেউ ঠকাতে পারবে না। আর এতগুলি কাজ যদি তোমার জানা থাকে, তুমি ওকালতি করো আর যাই করো, ফাইনালি সূক্ষ্মভাবে ও সাকসেসফুলি
কৃতকার্য সহকারে করতে পারবে, কারণ ওই সব কাজের অভিজ্ঞতা তোমার বোধকে অতখানি পুষ্ট করে তুলবে, তোমার ভিতর কনফিডেন্স গজিয়ে দেবে। ওগুলি জানতে গিয়ে মোটর সেন্সারি কোঅর্ডিনেশন, বোধপ্রবাহী ও কর্মপ্রবাহী স্নায়ুর সঙ্গতি আসবে এবং অর্জন পটুতার শিক্ষা ছেলেবেলা থেকে হয়ে থাকবে, তাই তোমাকে উতরে দেবে। সব কাজ জানাও পাড়ার মধ্যে থাকলে যে কোনো সিচুয়েশনকে ফেস করতে ঘাবড়াবে না। আজ আমাদের দেশে চৌকস মানুষের বড় অভাব হয়ে গেছে। স্ব বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে যথাসম্ভব সর্বতোমুখী শক্তি ও প্রতিভার স্ফুরণ যদি করে তুলতে পারো, মানুষগুলি গোটা মানুষ হয়ে উঠবে, জাতীয় শক্তিমান হবে। দীর্ঘদিন মোটর নার্ভ ইউজ, কর্মপ্রবোধী স্নায়ুর ব্যবহার না করে তথাকথিত শিক্ষিতই অনেক অনেক দিক থেকে পঙ্গু হয়ে রয়েছে। তাদের ওই সব ফাইন নার্ভ, সূক্ষ্ম স্নায়ুগুলি অবশ হয়ে গেছে। ওগুলিকে বাস্তব কাজের ভিতর দিয়ে যদি পোষণ না দেওয়া যায়, জীবনের উল্লাসই তারা সার্থক সম্যক উপলব্ধি করতে পারবে না। আবার ফিউচার জেনারেশন, পরবর্তী বংশধরও এর দ্বারা এফেক্ট হবে। তাই শিক্ষার প্র্যাকটিক্যাল ওয়ার্ক, বাস্তব কাজের কথা আমি অত করে বলি। মোটর সেন্সারি কোঅর্ডিনেশন, বোধ প্রবাহী কর্মপ্রবোধী স্নায়ুর সঙ্গতিকে যদি উপেক্ষা করো, সে শিক্ষা ফলবতী হবে না। তাহলে প্রফুল্ল বললেন, মোটর সেন্সারি কোঅর্ডিনেশন জাগানোর তুক কি, আর পারিপার্শ্বিকের মধ্যে ও বা তা ব্যাপকভাবে চালানো যায় কেমন বল? ঠাকুর বললেন, ভাবের আতিশয্য তাঁর চোখ দুটি বিস্ফারিত জল জল করতে লাগলো এবং বদনমণ্ডলে অপূর্ব জ্যোতিতে উল্লাসিত হয়ে উঠল। সস্তৈনিক কটি ফ্যাক্টর যদি পালন করো, ওই কটি ছাড়া পথ নেই, ওতে সব হবে। নিশ্চয় 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 বলছি, কোনো সন্দেহ নেই। একজন সস্তৈনিক করতে থাকলে সে তো বৃহৎ হতে বৃহত্তর পারিপার্শ্বিকের সংস্পর্শে যাবেই। তার চলনায়, তার ইম্পালসে, প্রেরণায়, তার পারিপার্শ্বিকের মধ্যে ফ্যাক্টর নীতিগুলো ঢুকতে থাকবে। সস্তৈনী হলো একটা সপারিপার্শ্বিক রান, গতি বিবর্তনের দিকে, বিকামিং বিবর্ধনের দিকে। এতে ফিজিক্যাল শারীর কমপ্লেক্স বৃত্তির দিক, মানস দিক, পারিবেশিক দিক, জাগতিক দিক সমান্তরালভাবে নিয়ন্ত্রিত হতে থাকবে। সবগুলি কিন্তু পালন করতে হবে। কোনো একটা নীতি পালনের ত্রুটি হলে বুঝতে হবে আমার এই পূর্ণব্রত ক্ষুণ্ণ হলো। নিষ্ঠার সঙ্গে সর্বদা সজাগ হয়ে এদিকে লক্ষ্য রেখে চলতে হবে। নিত্য নীরব পরখ করে দেখতে হবে আমার ওই ব্রত উদযাপনে কোথায় ব্যত্যয় হলো। সেটা আবার জাগ্রত প্রচেষ্টায়, বাস্তব আচরণে, বেলায় শোধরানো লাগবে। এইভাবে দেখতে দেখতে একটা মানুষ নিশ্চিত আমান দেবতা হয়ে ওঠে। তার পারিপার্শ্বিক রাঙিয়ে ওঠে নূতন রঙে। সস্তনী 5টি নীতির কথা আবার বলছি। ইষ্ট পূজার যন্ত্র বিবেচনা করে শরীরটাকে সুস্থ সহনপটু করে তুলবে। 2, যে কাজে যে ভালো মনে হবে তাকে তৎক্ষণাৎ কর্মে ফুটিয়ে তুলবে। 3, প্রবৃত্তি যখন যেদিকেই উকি মারুক না কেন, সেই ঝোঁকটাকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দিকে ঝুড়িয়ে দেবে। 4, পারিপার্শ্বিকের বাঁচা বাড়াকে নিজেরই বাঁচা বাড়ার মত সার্থক জ্ঞানে ইষ্টানুক সেবা ও যাজনে তাদের উছল উদ্বর্ধিত করে সেও প্রাণ করে তুলবে। 5, আর নিত্য নব নব উদ্ভাবনী প্রচেষ্টার ভিতর দিয়ে নিজের আহরণ বাড়িয়ে ইষ্টার্থে যত বেশি পারো নিবেদন করবে এবং 30 দিনের দিনে 3টি টাকা ইষ্ট সকাশে নিবেদন করে বাদ বাকি সস্তনীর উদ্বৃত্ত তহবিলে মজুদ রাখবে। তা দিয়ে স্থাবর ইষ্টত্ব সম্পত্তি করবে। তার আয়ের 1/5 তুমি সেবাই হিসাবে গ্রহণ করতে পারো। বাকি 4 অংশ ইষ্টত্ব সম্পত্তি বুদ্ধির
বৃদ্ধির কাজে লাগবে। সবগুলি নীতিই পালনীয়, কিন্তু অর্ঘ্যটা রাখা যদি অটুটভাবে চালানো যায়, এমনকি বিশেষ অবস্থা ভিক্ষা করেও যদি সেটা অব্যাহত রাখা যায়, তার ফলে আস্তে আস্তে অন্যগুলিও আসতে থাকে, অবশ্য যদি আগ্রহ থাকে। আরগুলি পালন করার চেষ্টা করি কিন্তু অর্ঘ্য রাখি না, তাতে কিন্তু হবে না। উৎসের জন্যই যা কিছু, ওইটি হলো বোঁটা। ওই বোঁটা ভেঙে গেলে আর সব ভাঙতে থাকবে। মূল আকুতি ঠিক রাখতে হবে সর্বদাই, নইলে নিরর্থক হবে, শুকিয়ে যাবে প্রচেষ্টা। নলেজ অফ টাইম, সময়ের জ্ঞানের জন্য। অ্যাকুরেসি অফ টাইম অ্যান্ড ডেট, সময় ও তারিখের নির্ভুলতা, অবজার্ভ, প্রতিপালন করা দরকার। বহু লোকেই প্রপারলি যথাযথভাবে সস্তনি প্রতিপালন করার ফলে কতখানি যে হতে পারে তা ভেবে শেষ করা যায় না। সস্তনির উদ্বৃত্ত থেকে কত সস্তনি স্টেট গড়ে উঠবে। কোনো এক হিসাব বিষয়ক নাকি এটাকে বলেছেন রিভলিউশনারি ইকোনমিক্স, বিপ্লবী অর্থনীতি। কোনো এমার্জেন্সিতে, বিশেষ সংকটকালে সস্তনি স্টেটগুলি বার্ষিক আয়ের 4/5 টেনে নিলে আর ট্যাক্স করা লাগবে না। ইষ্ট ও পুত্রের জন্য অফুরন্ত সম্পদ রয়ে যাবে। দেশে আর হাওয়াতে আসতে পারবে না, জগৎ অমৃতময় হয়ে যাবে। সকলের মর্মস্থল আলোড়িত করে আগ্রহ আবেগে শ্রী ঠাকুর কথাগুলি বলে গেলেন। বলার পর সহজভাবে আদর ভরা কণ্ঠে বললেন, প্যারিচরণ, তামাক খাওয়া। প্যারিদা তামাক সেজে গড়গড়ার নলটি শ্রী ঠাকুর হাতে তুলে দিলেন। শ্রী ঠাকুর তামাক খেতে খেতে হাসি মুখে প্রীতি প্রসন্ন ভঙ্গিতে সস্তে সবার দিকে তাকাতে লাগলেন। তাঁর মধুময় দৃষ্টি সকলের অন্তরে যেন অমৃত স্পর্শ বুলিয়ে দিচ্ছে। সকলের বুক কানায় কানায় ভরে উঠেছে। কারো কোনো কথা বলতে ইচ্ছে হচ্ছে না। একটা সুখ বেঘরে আচ্ছন্ন স্তব্ধ সবাই। ধীরে ধীরে অরুণোদয় হলো। শ্রী শ্রী স্নাত বালুচর ঝিকমিক করে উঠল। বাবলা নিম ও বকুলের শীর্ষে ঝলকে উঠল সোনালি আলো। শ্রী ঠাকুরের কাছে লোকের ভিড়ও জমে উঠতে লাগল। আবাল বৃদ্ধ বনিতা আসছেন। সুপ্রভাতে তাঁকে প্রণাম করে সমবেত প্রার্থনায় যোগ দিয়ে দিনযাত্রাকে শুভ সৎসব করে তুলতে। এরপর মহাপুরুষ ও তার সাঙ্গপাঙ্গদের আবির্ভাবের বিষয়ে কথা উঠল। ঠাকুর বললেন, প্রয়োজন মতো এক একটা জ্যোতিষ্ক মণ্ডলী আগে পরে সবটা নিয়ে ফুটে ওঠে। মহাপুরুষ যখন আসেন তাতে অনুরক্ত সাঙ্গপাঙ্গও আসেন। এই সাঙ্গপাঙ্গদের কাজ হয় ওই মহাপুরুষের মিশনকে বাস্তবে ফুটিয়ে তোলা। মহাপুরুষেরা যে পদাঙ্ক রেখে যান তাই হয় ভবিষ্যৎ মানুষের চলার পথ। সাঙ্গপাঙ্গদের মধ্যে যারা যত অচ্যুত নিষ্ঠা সম্পন্ন, আচরণ সিদ্ধ, লোক হৃদয়কে আদর্শে আকৃষ্ট করে তারা তত দীপ্তিমান হয়ে ওঠেন। মানুষ এদের কথায় স্মরণ করে ভরসা পায়, প্রেরণা পায়, জীবন পায়। এরপর ঠাকুর উঠে গেলেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।